তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে? মাধ্যমিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেটা তোমরা সকলেই প্রায় আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছো এবং আমাদের গ্রুপেও জানিয়েছো যে এই প্রশ্নটা স্যার একবার আলোচনা করে দিন, একবার আপনার ভয়েসে জাস্ট এটাকে বুঝিয়ে দিন, তাহলেই আমাদের একদম বিষয়টা জল হয়ে যাবে। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। দেখো প্রশ্ন কি, ভারতে জাতীয়তাবাদ বিকাশে শিল্পী ও সাহিত্যিকদের অবদান। দেখো একদম প্রথমেই আমরা কি লিখছি? ভূমিকা। এই ভূমিকাতে আমরা কি লিখব? ভারতীয়রা কাদের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে গিয়েছিল বা অসন্তোষ হয়েছিল বা রেগে গিয়েছিল? আমরা সকলেই জানি যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ক্লিয়ার হলো? সমাজের বিভিন্ন শ্রেণীর রাগ, ক্ষোভ বা অসন্তোষের ফলে, কি বললাম? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমাজের বিভিন্ন শ্রেণীর রাগ, ক্ষোভ বা অসন্তোষের ফলে ভারতে জাতীয়তাবোধ তথা জাতীয় চেতনার উন্মেষ ঘটতে থাকে। ভারতে জাতীয়তাবোধ তথা জাতীয় চেতনার উন্মেষ ঘটতে থাকে। তোমরা অনেকেই বলবে স্যার একটু শব্দগুলো না জটিল হয়ে যাচ্ছে। দেখো যখন 8 নম্বরের কোনো প্রশ্ন লিখবে, এই ভূমিকাটা একটু শুদ্ধ ভালো ভাষায় লেখা শুরু করলে যিনি এক্সামিনার তিনি যখন দেখবেন, তিনি অলরেডি প্রথমেই তোমাদের প্রতি একটা ইমপ্রেশন ভালো হয়ে যাবে। আর যদি আমি তোমাদের এটা জল করে দিতে পারি, তাহলে তোমাদের লিখতে কি অসুবিধা রয়েছে? আবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমাজের বিভিন্ন শ্রেণীর রাগ, ক্ষোভ বা অসন্তোষের ফলে, বা তোমরা লিখতে পারো ফলশ্রুতিতে, আমি বলছি অসন্তোষের ফলে ভারতে জাতীয়তাবোধ তথা জাতীয় চেতনার উন্মেষ ঘটতে থাকে। ক্লিয়ার হলো? তাহলে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর অত্যাচার করে, এর ফলে তাদের মধ্যে যে রাগ, ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়, এখান থেকেই জাতীয়তাবোধ আর জাতীয় চেতনার উন্মেষ ঘটতে থাকে। মানে তাদেরও ইচ্ছা হয় বা তাদের মনেও এটা জাগে যে ভারতের স্বাধীনতার কতটা প্রয়োজন, যে আমাদেরকেও স্বাধীন হতে হবে। আর এই জাতীয়তাবাদের বিকাশে, কি বললাম? আর এই জাতীয়তাবাদের বিকাশে সাহিত্য সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ভারতীয়দের মধ্যে যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল তার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল সাহিত্য সংস্কৃতি। কারণ এই লেখনী আর এই চিত্র, এগুলো সবই কি সাহিত্য সংস্কৃতি। তাই কি লিখছি? আর এই জাতীয়তাবাদের বিকাশে সাহিত্য সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। জল। এরপর আর কিছু নেই, এই অংশটা তোমরা একদম জানো। দেখো বিভিন্ন সাহিত্যিক কি করেছে? তাদের লেখনী। আর বিভিন্ন শিল্পী কি করেছেন? তাদের চিত্রকলার দ্বারা
এইসবের দ্বারা ভারতীয়দের মনে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়েছিল। কি বললাম? সাহিত্যিকরা লেখনী আর শিল্পীরা চিত্রকলা, এর দ্বারা ভারতীয়দের মনে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়েছিল। স্যার বিষয়টা না কাইন্ড অফ জল, মানে জাস্ট আর একবার আপনি ভূমিকাটা পুরোটা বলে দিন তাহলেই হয়ে যাবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমাজের বিভিন্ন শ্রেণীর অসন্তোষের ফলে ভারতে জাতীয়তাবোধ তথা জাতীয় চেতনার উন্মেষ ঘটতে থাকে। আর এই জাতীয়তাবাদের বিকাশে সাহিত্য সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। বিভিন্ন সাহিত্যিক ও শিল্পী তাদের লেখনী ও চিত্রকলার দ্বারা ভারতীয়দের মনে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়েছিল। আশা করছি এই ভূমিকাটা জল। এরপর দেখো, একদম প্রথমে কি রয়েছে? আনন্দমঠ উপন্যাস 1882, 1288 ক্লিয়ার, 1882 খ্রিস্টাব্দে। আমরা সকলেই জানি যে আনন্দমঠের রচনা কে করেন? এই আনন্দমঠ উপন্যাসটির রচনা করেন কে? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার হলো? তাহলে আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন কিসের পটভূমিকায় রচনা করেন? 76-এর মন্বন্তর আর সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায়। তাহলে এই প্রথম যে সেন্টেন্সটি বা বাক্যটি রয়েছে আমাদের ক্লিয়ার, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন। স্যার জল। এরপর দেখো, এই অংশটা আমরা একটু পাল্টাবো। তার মানে সবাই না, যারা এই মিডিলটা লিখতে পারবে তারা লেখো, যাদের একটু অসুবিধা হবে তারা পাল্টে নেবে। স্যার কিভাবে পাল্টাবো? দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্লিয়ার হলো, তার এই বিখ্যাত উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই বিখ্যাত উপন্যাসে কোনো অসুবিধা নেই দেশ মাতৃকার লাঞ্ছিত রূপের বর্ণনা প্রদান করেন। এই যেটা নয়, এখানে আমরা কি লিখছি? লাঞ্ছিত রূপের বর্ণনা প্রদান করেন। ক্লিয়ার হলো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই বিখ্যাত উপন্যাসে দেশ মাতৃকার লাঞ্ছিত রূপের বর্ণনা প্রদান করেন। এরপর, এবং যেভাবে ভারতীয়দের মনে দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন তা অকল্পনীয়। আশা করছি এই অংশটা ক্লিয়ার। এখান থেকে এতটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই বিখ্যাত উপন্যাসে দেশ মাতৃকার লাঞ্ছিত রূপের বর্ণনা প্রদান করেন এবং যেভাবে ভারতীয়দের মনে বা ভারতবাসীর মনে দেশপ্রেম জাগ্রত করেছিল তা অকল্পনীয়। যেভাবে ভারতবাসীর মনে দেশপ্রেম জাগ্রত করেছিলেন তা অকল্পনীয়। ক্লিয়ার? এরপর তার এই উপন্যাসে বিদেশিদের হাত থেকে
দেশ মাতাকে মুক্ত করার উদ্দেশ্যে সন্তান দল আদর্শ ভূমিকা পালন করেছিল। তার এই উপন্যাসে বিদেশিদের হাত থেকে দেশমাতাকে মুক্ত করার উদ্দেশ্যে সন্তান দল আদর্শ ভূমিকা পালন করেছিল। আদর্শ ভূমিকা পালন করেছিল। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এরপর কি রয়েছে? বর্তমান ভারত, 1905 খ্রিস্টাব্দ। আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, বর্তমান ভারত। এখন বিশ্ববরেণ্য ভারত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থ। ক্লিয়ার এতটুকু? এখন স্যার এই বিশ্ববরেণ্য মানে কি? বিশ্বের সকলেই স্বামী বিবেকানন্দকে সম্মান এবং শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। বিশ্বের সকলেই ওনাকে বরণ করেন, সম্মান এবং শ্রদ্ধা করেন, তাই বিশ্ববরেণ্য। ভারত সন্ন্যাসী আমাদের গর্বের বিষয়। স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত, এতটুকু ক্লিয়ার। এবার স্বামী বিবেকানন্দের জীবন কিন্তু ছিল খুব সংক্ষিপ্ত, মানে তিনি খুব অল্প বয়সেই দেহত্যাগ করেন, ঠিক তার এই গ্রন্থটির মতো। তাহলে গ্রন্থটি আকারে কি ছিল? ক্ষুদ্র, মানে ছোট। ঠিক কেমন? স্বামী বিবেকানন্দের জীবনের মতোই সংক্ষিপ্ত। এখন কি লিখছি? এতটুকু। বিশ্ববরেণ্য ভারত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থটি আকারে ক্ষুদ্র, স্বামী বিবেকানন্দের জীবনের মতোই সংক্ষিপ্ত। আকারে ক্ষুদ্র, স্বামী বিবেকানন্দের জীবনের মতোই সংক্ষিপ্ত। এই অংশটা ক্লিয়ার। একটা জিনিস আমাকে বলো, স্বামী বিবেকানন্দ অল্প বয়সে দেহত্যাগ করেন, কিন্তু তার মধ্যে কি ছিল? তার মধ্যে একটা শক্তি ছিল, অদম্য চেষ্টা ছিল এবং মানুষের মধ্যে থাকা সম্ভাবনাকে তিনি প্রকাশ করতে সাহায্য করতেন। মানে আমাদের সকল ভারতবাসীকে তিনি স্বাধীনতার যে স্বাদ বা স্বাধীনতার জন্য যে আমাদের চেষ্টা, এই মনে যে ভারতের প্রতি ভালোবাসা, সেটা জাগিয়ে তুলেছিলেন, এই সম্ভাবনাকে জাগিয়ে তুলেছিলেন। তাই আমরা বলছি তার জীবনের মতোই শক্তি ও সম্ভাবনায় স্পন্দিত। স্পন্দন কাকে বলে? যে আমাদের হার্ট সবসময় কি করছে? ধুক 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 করছে, মানে জীবিত রয়েছে, স্পন্দন করছে। এখন স্বামী বিবেকানন্দের জীবনের মতোই এই গ্রন্থটি আমাদেরকে শক্তি প্রদান করে এবং আমাদের মধ্যে থাকা যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করার পর তার হৃদয়ের স্পন্দন, তার শক্তি, সমস্ত কিছু রয়েছে এই বর্তমান ভারত গ্রন্থে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে তার জীবনে যে শক্তি, তার জীবনী শক্তি এবং তার স্পন্দন, তিনি যেভাবে মানুষকে সাহায্য করতে চেয়েছেন, তিনি যেভাবে মানুষকে প্রেরণা দিতে চেয়েছেন, সেই সমস্ত কিছু রয়েছে এই বর্তমান ভারত গ্রন্থে। এখন এখান থেকে এতটা স্পন্দিত, ক্লিয়ার হলো। এরপর এই গ্রন্থে কি লিখছি? এই গ্রন্থে স্বামীজি বিশ্ব আর ভারতের ইতিহাস, কি ভারত ও বিশ্বের ইতিহাস মন্থন করে মানে জ্ঞান অর্জন করে, ভারতের এবং বিশ্বের ইতিহাসের জ্ঞান অর্জন করে বা মন্থন করে, ইতিহাসের গতি প্রকৃতি সম্পর্কে তার ধারণাকে সংক্ষিপ্ত
আকারে প্রকাশ করেছেন। তাহলে তিনি তার এই গ্রন্থে কি প্রকাশ করেছেন? ইতিহাসের গতি প্রকৃতি। ক্লিয়ার? কিভাবে? ভারত ও বিশ্বের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করে বা মন্থন করে। এখন স্যার আমাকে একটু বলুন, এই মন্থন কথাটির অর্থ কী? দেখো, মন্থন মানে আমরা শুনেছি সাগর মন্থন যখন হয়েছিল তখন সেখানে বিষ এবং অমৃত দুটি বেরিয়েছিল। এই বিষ স্বয়ং স্বামীজি পান করেন, অর্থাৎ সমস্ত কষ্ট তিনি সহ্য করেন এবং অমৃতটা ভারতবাসীকে দান করেন। তাই এখানে আমরা লিখছি মন্থন করে। তিনি ভারত এবং বিশ্বের ইতিহাস সম্পর্কে মন্থন করেন এবং সেখান থেকে যা খারাপ জিনিস পান তিনি সেটাকে নিজের মধ্যে নিয়ে নেন এবং ভালো জিনিসটা তিনি মানুষকে দিয়ে দেন। তাই আমরা এখানে লিখছি মন্থন করে। তাহলে এই গ্রন্থে স্বামীজি ভারত ও বিশ্বের ইতিহাস মন্থন করে ইতিহাসের গতি প্রকৃতি সম্পর্কে তার ধারণাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন। ক্লিয়ার? এরপর তিনি ভারতীয় যুব সমাজকে, আগের দিন চলে গেল যুব দিবস, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন, তিনি ভারতীয় যুব সমাজকে তার লেখার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। তাহলে তিনি তার লেখার মাধ্যমে কি করেছেন? ভারতীয় যুব সমাজকে একদম উদ্বুদ্ধ করেছেন। এরপর এছাড়া তিনি পিছিয়ে পড়া শ্রেণীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন বা সচেষ্ট হয়েছেন। এই জায়গাটা একটু চেঞ্জ করলাম। এছাড়া তিনি বলতে স্বামী বিবেকানন্দ, এছাড়া তিনি পিছিয়ে পড়া শ্রেণী যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে তার জন্য চেষ্টা করেছিলেন বা সচেষ্ট হয়েছেন। এছাড়া তিনি পিছিয়ে পড়া শ্রেণী যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে তার জন্য সচেষ্ট হয়েছিলেন। বিশ্ববরেণ্য ভারত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থটি আকারে ক্ষুদ্র, স্বামী বিবেকানন্দের জীবনের মতোই সংক্ষিপ্ত এবং তার জীবনের মতোই শক্তি ও সম্ভাবনায় স্পন্দিত। এই গ্রন্থে স্বামীজি ভারত ও বিশ্বের ইতিহাস মন্থন করে ইতিহাসের গতি প্রকৃতি সম্পর্কে তার ধারণাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছেন। তিনি ভারতীয় যুব সমাজকে তার লেখার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। এছাড়া তিনি পিছিয়ে পড়া শ্রেণী যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে তার জন্য সচেষ্ট হয়েছেন। আশা করছি এই অংশটা তোমাদের একদম জল মন্থন করে ক্লিয়ার। এরপর কি রয়েছে? গোড়া। আগেরটা ছিল 1905, এখন 1910, 5 বছর এগিয়ে গেল। এখন প্রথমে কি ছিল? 1, 2, 8, 8, তারপর 1905, তারপর 1910। এখন একটা জিনিস ক্লিয়ার করো তো, যে এই সাহিত্যিকরা তাদের লেখনী দ্বারা কি চেষ্টা করছেন? ভারতবাসীর মনে দেশের প্রতি ভালোবাসা ও কর্তব্য জাগ্রত করার চেষ্টা করছেন। তাই তো আমরা বলছি যে জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যিক ও শিল্পীর অবদান। ক্লিয়ার? এখন গোড়া উপন্যাস কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা কি লিখতে পারি? ভারতীয় সাহিত্যের সর্ব উজ্জ্বল নক্ষত্র, ক্লিয়ার, নোবেল জয়ী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো গোরা। তাহলে ভারতীয় সাহিত্যের সর্বোজ্জ্বল নক্ষত্র আমরা জানি, তিনি নোবেল জয়ী। কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো গোরা। ভারতীয় সাহিত্যের সর্বোজ্জ্বল নক্ষত্র নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো গোরা। স্যার ক্লিয়ার? এখন এই গোরার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন এবং কি করেছেন সেটাই লিখব। দেখো এখান থেকে এইটুকু, তিনি তার বিভিন্ন রচনার মাধ্যমে, কি লিখছি, তিনি তার বিভিন্ন রচনার মাধ্যমে কি প্রস্তুত করেছেন? একটা মঞ্চ প্রস্তুত করেছিলেন, যার উপর ভর করে ভারতবাসী দেশপ্রেম এবং জাতীয়তাবাদ জাগিয়ে তোলা হয়েছিল। তিনি কি স্থাপন করেছিলেন? তার বিভিন্ন রচনার মাধ্যমে একটা মঞ্চ প্রস্তুত করেছিলেন। দেখো, তিনি তার বিভিন্ন রচনার মাধ্যমে ভারতবাসীর মধ্যে, আমরা জানি দুটো জিনিস, দেশপ্রেম আর জাতীয়তাবাদ জাগরণ এক মঞ্চ প্রস্তুত করেছিলেন। দেশপ্রেম ও জাতীয়তাবাদ জাগরণের এক মঞ্চ প্রস্তুত করেছিলেন। কিসের দ্বারা? তার বিভিন্ন রচনার মাধ্যমে। এবার তিনি সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষের প্রকৃত সত্যের পরিচয় ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরার মাধ্যমে ভারতবর্ষ তথা বাংলাকে বিশ্বের সকল মানুষের কাছে প্রতিষ্ঠিত করেন। বিশ্বের সকল মানুষের কাছে ভারতবর্ষ ও বাংলাকে তিনি প্রতিষ্ঠিত করেন। ব্যাস, জল। ভারতীয় সাহিত্যের সর্বোজ্জ্বল নক্ষত্র নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো গোরা। তিনি তার বিভিন্ন রচনার মাধ্যমে ভারতবাসীর মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদ জাগরণ এক মঞ্চ প্রস্তুত করেছিলেন। তিনি সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষের প্রকৃত সত্যের পরিচয় ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরার মাধ্যমে ভারতবর্ষ তথা বাংলাকে বিশ্বের সকল মানুষের কাছে প্রতিষ্ঠিত করেন। জল। দেখো এরপর কি রয়েছে? ভারত মাতার চিত্র। অবনীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি। দেখো তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। শুধুমাত্র লেখার মাধ্যমে নয়, তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়ছিলাম? লেখার মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ। কিন্তু এখন কি পড়ব? রেখার মাধ্যমে। অর্থাৎ শুধুমাত্র লেখার মাধ্যমে নয়, রেখার দ্বারাও মানুষের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ তা বাস্তব ক্ষেত্রে তুলে ধরেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? শুধুমাত্র লেখার মাধ্যমে নয়, রেখার দ্বারাও মানুষের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ তা বাস্তব ক্ষেত্রে তুলে ধরেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অংশটা একটু মনে রাখতে হবে, বাকিটা আমরা জানি যে লেখার মাধ্যমে নয়, শুধুমাত্র লেখার মাধ্যমে নয়, রেখার মাধ্যমেও মানুষের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এখানে আমরা কি লিখব? তা বাস্তব ক্ষেত্রে তুলে ধরেছিলেন। ক্লিয়ার?
এরপর আমরা জানি তার সর্বশ্রেষ্ঠ চিত্র হিসেবে পরিগণিত ভারত মাতা, যেখানে তার তুলির টানে তিনি দেশ মাতৃকার বন্দনা তুলে ধরেছেন, বা তোমরা লিখতে পারো দেশ মাতৃকার প্রকৃত স্বরূপ তুলে ধরেছিলেন। তার সর্বশ্রেষ্ঠ চিত্র হিসেবে পরিচিত বা পরিগণিত ভারত মাতা, যেখানে তার তুলির টানে তিনি দেশ মাতৃকার প্রকৃত স্বরূপ তুলে ধরেছেন। ক্লিয়ার? এরপর এই চিত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর, এতটুকু কিছু নেই, এক সন্তানের প্রতি মায়ের দায়িত্ববোধ ও কর্তব্য, কি বললাম, এই চিত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর এক সন্তানের প্রতি মায়ের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা তুলে ধরেছেন। কিভাবে? এক হাতে গীতা, এক হাতে বস্ত্র, এক হাতে ধানের শীষ, এক হাতে জপের মালা। তো একজন মা তার সন্তানকে এই বিষয়গুলোই তো প্রদান করতে চায়, সেটাই তিনি তুলে ধরেছেন। মানে আমাদের ভারতবর্ষ প্রত্যেক শিশুকে, প্রত্যেক মানুষকে শিক্ষা, দীক্ষা, বস্ত্র এবং অন্ন প্রদান করতে চায়। তাই তিনি তার চিত্রের মাধ্যমে এক সন্তানের প্রতি মায়ের যে দায়িত্ববোধ ও কর্তব্য রয়েছে তা যথাযোগ্যভাবে তুলে ধরেছেন বা দৃশ্যতা করেছেন। ক্লিয়ার বিষয়টা? একদম জল। দেখো, শুধুমাত্র লেখার মাধ্যমে নয়, রেখার দ্বারাও জনমানুষের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ তা বাস্তব ক্ষেত্রে তুলে ধরেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার সর্বশ্রেষ্ঠ চিত্র হিসাবে পরিচিত বা পরিগণিত ভারত মাতা, যেখানে তার তুলির টানে এঁকেছেন, যেহেতু তাই তুলির টানে তিনি দেশ মাতৃকার প্রকৃত স্বরূপ তুলে ধরেছেন। কি রয়েছে এই চিত্রে? যে এক মা, এই চিত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর এক সন্তানের প্রতি মায়ের দায়িত্ববোধ ও কর্তব্য যথাযোগ্যভাবে একদম দৃশ্যতা করেছেন বা প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমাদের এই ভারতবর্ষ, আমাদের মা, এই ভারতবর্ষ তার প্রত্যেক সন্তানকে কি দিতে চায়? একদম শিক্ষা, দীক্ষা, অন্ন আর বস্ত্র, ঠিক মায়ের মতো। এরপর কি রয়েছে? ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ গগনেন্দ্র, ব্যঙ্গ গগনেন্দ্র অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। বাংলা তথা ভারতবর্ষের চিত্রশিল্পের ইতিহাসে সর্বকালীন শ্রেষ্ঠ ব্যঙ্গচিত্র শিল্পীদের মধ্যে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল নাম। তাহলে কিছু আছে? কিচ্ছু নেই। যে কি লিখছি? বাংলা তথা ভারতবর্ষের চিত্রশিল্পের ইতিহাসে সর্বকালীন শ্রেষ্ঠ ব্যঙ্গচিত্র শিল্পীদের মধ্যে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল নাম। এবার তিনি এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে কি তুলে ধরেছিলেন? ইংরেজদের অত্যাচার আর জমিদারদের আচরণ, সাধারণ মানুষের অবস্থা। তৎকালীন সময়ে তিনি এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে কি তুলে ধরেছিলেন? ইংরেজদের অত্যাচার, জমিদারদের আচরণ এবং সাধারণ মানুষের অবস্থা। খল ব্রাহ্মণ, জাতাসুর, নয়া হুল্লোড়, এই প্রভৃতি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি সেই সময়ের
সমাজের বিভিন্ন চিত্রকে তুলে ধরে মানুষের মনে জাতীয়তাবোধের বিকাশ করতে চেয়েছিলেন। এবার দেখো কি বললাম, তৎকালীন সময় মানে কি সেই সময়ের ইংরেজদের অত্যাচার, জমিদারদের আচরণ আর সাধারণ মানুষের অবস্থা কি করেছিলেন তিনি? ব্যঙ্গাত্মক রূপে তুলে ধরেছিলেন এবং এর মাধ্যমে জাতীয়তা বোধের বিকাশ ঘটিয়েছিলেন। কিসের মাধ্যমে? তার শিল্পী সত্তার মাধ্যমে। ব্যাস, সমকালীন যে ইংরেজদের অত্যাচার, জমিদারদের অত্যাচার, সাধারণ মানুষের অবস্থা তিনি তার শিল্পী সত্তার মাধ্যমে ব্যঙ্গাত্মক রূপে তুলে ধরেছিলেন এবং এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে জাতীয়তা বোধের বিকাশ ঘটিয়েছিলেন। তার এই কয়েকটি চিত্রের আমরা উদাহরণ দেব। যেমন দেখো এখানে রয়েছে, তোমরা অনেকেই জানো বিরূপ বজ্র, নবহুল্লোড় বা নয়াহুল্লোড়, জাঁতাসুর, তারপর খল ব্রাহ্মণ ইত্যাদি। তো 4-5টা এরকম নাম দিয়ে দেবে, তাহলেই হবে। ক্লিয়ার? এরপর তৎকালীন বিভিন্ন গ্রন্থে, সেই সময়ের, তৎকালীন মানে কি সেই সময়ের বিভিন্ন গ্রন্থে এবং সংবাদপত্রে তার ব্যঙ্গচিত্র জনগণের মনে যথেষ্ট আলোড়ন জাগাতে সচেষ্ট হয়েছিল। তার এই ব্যঙ্গচিত্রগুলো সেই সময়ের বিভিন্ন গ্রন্থে ও সংবাদপত্রে প্রকাশ হতো, যার মাধ্যমে জনগণের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল বা আলোড়ন সৃষ্টি করতে সচেষ্ট হয়েছিল। ক্লিয়ার? দেখো দেখো এরপর আমরা মূল্যায়নে কি লিখছি। মূল্যায়ন লেখার আগে আমাদেরকে ছোট্ট একটা বিষয় বুঝতে হবে। কি? যখন সমাজে বা কোথাও সাধারণ মানুষের ওপর অত্যাচার হবে, তখন সেখানে সর্বদাই প্রকৃত বুদ্ধিজীবী মানুষ প্রতিবাদ করবে, যেমন ভাবে খুশি। অর্থাৎ সেই বুদ্ধিজীবী মানুষের যে যে ক্ষমতা রয়েছে, সে লেখনী হোক, সে চিত্র হোক বা বিভিন্ন মাধ্যমে, তারা সর্বদাই এই অত্যাচার বা অবিচারের প্রতিবাদ করবে। ভারতবর্ষেও এর ব্যতিক্রম হয়নি। কি বললাম, বোঝা গেল? ভারতবর্ষে যখন ইংরেজরা অত্যাচার করছে, তখন ভারতীয় দার্শনিকরাও ভারতের সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ বিকাশের চেষ্টা করেছিলেন, মানে তারাও প্রতিবাদ করেছিল। বিশ্বের বিভিন্ন দেশের দার্শনিক সমাজ নানাভাবে বিপ্লব গড়ে তুলতে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করে গেছেন। মানে যখনই কোনো দেশে কোনো রকম অত্যাচার হচ্ছে মানুষদের প্রতি, তখনই দার্শনিক সমাজ, কি বললাম, দার্শনিক সমাজ নানাভাবে এই বিদ্রোহ বিপ্লব গড়ে তুলতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে গেছেন তাদের লেখনী, চিত্র ও তাদের প্রতিভা অনুযায়ী। ক্লিয়ার করতে পারলাম? তার ব্যতিক্রম হয়নি ভারতবর্ষেও, ভারতবর্ষেও সেটা ঘটেছে। তাহলে এই অংশটা ক্লিয়ার। এখন এই অংশটা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের আগে ভারতীয় বুদ্ধিজীবী সমাজ, ভারতীয় বুদ্ধিজীবী সমাজ ও লেখক, কি বললাম, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের আগে বা প্রাক্কালে ভারতীয় বুদ্ধিজীবী সমাজ ও লেখক সাধারণ মানুষের মধ্যে তাদের দায়িত্ববোধ ও কর্তব্য সুনির্দিষ্টভাবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। তাহলে ভারতের স্বাধীনতার আগে ভারতীয় বুদ্ধিজীবী সমাজ ও লেখক সাধারণ মানুষের মধ্যে
তাদের দেশের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। জল কিছু নেই, দেখো এই অংশ থেকে এতটা। বিশ্বের বিভিন্ন দেশের দার্শনিক সমাজ সেই দেশে যখন কোনো অত্যাচার বা অবিচার হয় তার বিরুদ্ধে বিপ্লব বা আন্দোলন বা বিদ্রোহ গড়ে তুলতে সাধারণ মানুষকে সবসময় কী করেছে? উদ্বুদ্ধ করে গেছেন। ভারতবর্ষেও এর ব্যতিক্রম হয়নি। ক্লিয়ার? ভারতের স্বাধীনতার আগে ভারতীয় বুদ্ধিজীবী সমাজ ও লেখক সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষের প্রতি বা তাদের দেশের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা তুলে ধরতে সক্ষম হয়েছিল। এবার যার ফলস্বরূপ মানে এই যখন এই সাহিত্য লেখা তারপর হচ্ছে চিত্রের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হলো, তখন তারা কি করবে? আন্দোলন করবে, বিদ্রোহ করবে, বিপ্লব করবে। সেটাই তো, যার ফলস্বরূপ একের পর এক বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাসের সুযোগ লাভ করছি। ক্লিয়ার? যার ফলস্বরূপ একের পর এক বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাসের সুযোগ লাভ করেছি। আশা করছি তোমাদের এই মূল্যায়ন একদম ক্লিয়ার। আমি বলবো না, তোমরা সকলেই বলেছো যে স্যার লেখায় রেখায় জল করতে হবে। আমি চেষ্টা করলাম লেখায় রেখায় জল করে দেবার। এখন তোমরা চেষ্টা করবে এটা লিখে নেবার এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে স্যার একদম জল। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।